চৌধুরী বাড়িতে যেন উৎসব লেগে গেছে। সকাল থেকে ঘরের প্রতিটি কোণা ঝাড়া মোছা থেকে শুরু করে তৈরি হচ্ছে হরেক রকমের খাবার। হবেই বা না কেন, চৌধুরী বাড়ির বড় ছেলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে আজ বাড়ি ফিরছে। তার আসার আনন্দতেই তো এত আয়োজন। মিনারা বেগম ছেলের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে। কতদিন পর নারী ছেড়া ধন আসছে। রান্নাঘরে নানা পদের রান্নায় ব্যস্ত মিনারা বেগম। তার পাশে তাকে সাহায্য করছে ঈশানী। মিনারা বেগম ঈশানীর উদ্দেশ্যে বললেন, ইস্যু, সকাল থেকে অনেক খাটাখাটনি করছিস, যা নিজের রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে। ঈশানী নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, হাতের কাজ শেষ করে যাচ্ছি ছোট মা। মিনারা বেগম তাড়া দিয়ে বললেন, এক্ষুনি যা, আর পটের বিবিকে বলবি গোসল করে নিচে আসতে। ইস্যু নিজের কাজ শেষ করে প্রথমে উপরে গেলেন আরিয়ার রুমে। আরিয়া ঈশানীর চাচাতো বোন। ঈশানীর থেকে আরিয়ার 2 বছরের বড়। আরিয়ার রুমে তাকে দ্রুত নিচে নামার তাগিদ দিয়ে ঈশানী নিজের রুমে গেল। ঈশানীর যখন 11 বছর বয়সে তার বাবা মা সড়ক দুর্ঘটনায় স্পট ডেড হয়ে যায়, সেই বয়সে ঈশানী পরিচিত হয় এই এতিম নামক শব্দে। তারপর ঈশানীকে আগলে নেয় তার ছোট চাচু জাহিদ চৌধুরী। তারপর থেকে সে এই চৌধুরী বাড়িতেই আসে। যদিও বাড়িটি তার বাপ চাচা দুজনেরই, তবুও বাবা মা চলে যাওয়ার পর ঈশানী নিজেকে এই বাড়ির আশ্রিতা ভেবে আসছে। যার নিজের বাবা মা নেই সে তো অন্যের বাড়িতে আশ্রিতায়। তার চাচা চাচি ভালো মানুষ দ্বিধায় তাকে নিজের মেয়ের মতো স্নেহ করে, কিন্তু সে তো জানে তাদের জন্য উটকো ঝামেলা বই কিছু না। তাই পড়ালেখার পাশে যতটুকু সময় ঈশানীর হাতে থাকে সে বাড়ির বিভিন্ন কাজ করে থাকে। তার চাচা চাচি না করলেও সে শুনে না। নিচ থেকে হই হুল্লোড় শব্দ ভেসে আসছে। তখন আয়রা দুম করে ঈশানীর রুমে এসে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো, ইস্যু, জলদি নিচে আয়, আরহান ভাইয়া চলে এসেছে, সবার জন্য এত এত গিফট এনেছে। ঈশানী মলিন হাসলো এবং বলল, তুমি যাও আরু, আমি আসছি। আয়রা তাড়া দিয়ে নিচে চলে গেল। তার ভাই কি কি গিফট এনেছে দেখতে হবে তো। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আরহান মীর চৌধুরী ইন্টার পরীক্ষার পরেই পাড়ি জমিয়েছিল লন্ডনের ডাক্তারি ডিগ্রি অর্জনের জন্য। আজ 6 বছর পর দেশের মাটিতে পা দিল শেষে। মাকে জড়িয়ে ধরতেই তিনি হু হু করে কেঁদে উঠলেন। কতদিন পর ছেলেকে কাছে পেলেন। মায়ের মাথায় একটা চুমু দিয়ে বাবার দিকে এগিয়ে গেল আরহান। বাবাকে সালাম দিয়ে কোলাকুলি করতেই আদরের ছোট বোনকে দেখতে পেল। হাত বাড়িয়ে দিতে আয়রা হামলে পড়ল ভাইয়ের বুকে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে মিনারা বেগম তাড়া দিলেন, হয়েছে হয়েছে, ছেলেটাকে এবার ছাড়। বাবা, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের সব খাবার করেছি। আরহান মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার রান্না সবচেয়ে বেশি মিস করেছি মা। তারপর কালো লাগেজের দিকে আঙ্গুল তুলে দেখাতে দেখাতে আয়রাকে বলল, ওখানে তোদের সকলের জন্য গিফট আছে, সকলকে দিয়ে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়রা তো খুশিতে লাফিয়ে উঠল। ভাইকে ছেড়ে লাগেজের দিকে গেল। আরহান ফ্রেশ হতে নিজের কক্ষে চলে গেল। কিছুক্ষণ পরে ঈশানী আসলো ড্রয়িং রুমে। ঈশানী আসতে আয়রা ডাকলো ঈশানীকে, এই ইস্যু, এদিকে আয়, দেখে যা ভাইয়া কত কি এনেছে, কতগুলো চকলেট গিফট এনেছে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে গেল। চকলেটের প্রতি তার দুর্বলতা আছে, তবুও মুখ ফুটে বলল না আপুকে, আমাকে চকলেট দাও। সে এরকমই, কখনোই কিছু চাইতে পারে না। আয়রা একে একে সকলের গিফট সকলকে দিল। আয়রা আর ঈশানীর জন্য একই রকম গিফট এনেছে আরহান। দুজনের জন্য 2টো ফোন, 2টো ল্যাপটপ আর অনেকগুলো চকলেট তো আছেই। ঈশানী জিনিসগুলো দেখে রান্নাঘরের দিকে গেল মিনারা বেগমকে সহায়তা করতে। মিনারা বেগমের সাথে হাতে হাতে সকল খাবার টেবিলে এনে সাজাতে লাগলেন। আস্তে আস্তে জাহিদ চৌধুরী আয়রা চলে আসলো। তাদের খাবার বাড়তে বাড়তে মিনারা বেগম আয়রাকে বললেন, আরও গিয়ে দেখে আয় তো আরহান আসছে না কেন। আরিয়া ততক্ষণে খাবার খেতে বসে পড়েছে। সেটা দেখে ঈশানী বলল, আপু তো খেতে বসে গেছে ছোট মা, আমি দেখে আসছি। মিনারা বেগম ঘাড় কাত করে সম্মতি জানাতে ঈশানী উপরে গেল। আরহানের রুমের দরজা ভেজানো। ঈশানী প্রথমে 2টো টোকা দিল দরজায়। কোনো সাড়া শব্দ না পেয়ে মৃদু ধাক্কা দিল দরজায়। দরজা খোলাই ছিল, দ্বিধায় খুলে গেল। ঈশানী প্রথমে উকি দিয়ে রুমটা দেখল। কেউ নেই ভিতরে, পুরো রুম ফাঁকা, বিছানার উপর ব্যাগ রাখা। ঈশানী এবার ঘরে ঢুকলো। ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারল
আরহান ভাই গোসল করছেন। ঈশানী থাকবে না চলে যাবে ভাবতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিল একটু অপেক্ষা করবে। ঈশানী প্রথমবারের মতো এই রুমে প্রবেশ করলো। ঈশানী যখন বাবা মার মৃত্যুর পর এই বাসায় আসে, তার 1 মাস পরে আরহান লন্ডনে চলে যায়। এরপর থেকে এই রুমে তালা বন্ধই ছিল। ঈশানীর আসার সুযোগ হয়নি। ঈশানী ঘুরে ঘুরে রুম দেখতে লাগলো। গুছানি পরিপাটি রুম, মাস্টার সাইজ একটা বেড, বেডের পাশে একটা ছোট্ট টেবিল, তার উপর ল্যাম্প রাখা, খাটের পাশে একটা বড় সোফা রাখা এবং সেটার পাশে বড় আলমারি এবং তার বিপরীত পাশে একটা ড্রেসিং টেবিল। ছিমছাম সুন্দর ঘর। রুমের পাশ ঘেঁষে রয়েছে একটা বেলকনি। ঈশানী যখন সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, তখনই দরজার খট শব্দে পিছন ফিরে যাইতেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল ঈশানী। আরহান গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে বেরিয়েছে। ঈশানী লজ্জায় মাথা নামিয়ে নিল। আরহান ঈশানীর দিকে তাকিয়ে এগিয়ে গেল সামনে এবং প্রশ্ন করল, তুমি ঈশানী? ঈশানী মাথা নিচু করে উত্তর দিল, জি, ছোট মা খেতে ডাকছে এখনই। বলেই আরহানের দিকে না তাকিয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে ঈশানী আসার 2 মিনিটের মাথায় আরহানও চলে এসেছে। জাহিদ চৌধুরী পাশের চেয়ার টেনে তার পাশে বসে পড়ে। মিনারা বেগম ছেলেকে আদর যত্ন করে খাওয়াতে লাগলেন। ঈশানী তখন খেতে না বসায় মিনারা বেগম চোখ রাঙিয়ে বললেন, ইস্যু, এক্ষুনি খেতে বস। সকাল থেকে কাজ করছিস, খেতে বস। আরহান এক পলক চাইল ঈশানীর দিকে, পরপরই খাওয়ায় মনোযোগ দিল। খেতে খেতে বাবা ছেলের টুকটাক কথা চলছিল। জাহিদ চৌধুরী জিজ্ঞেস করলেন, তো এখন তোমার প্ল্যান কি? আরহান বলল, একটি হাসপাতাল থেকে জয়েনিং লেটার এসেছে, কয়েকদিনের মধ্যেই জয়েন করব। জাহিদ চৌধুরী হেসে মাথা ঝাঁকিয়ে বললেন, বেশ ভালো। তবে খাওয়া শেষ করে তিনি উঠে গেলেন। আরহানও খাওয়া শেষ করে মাকে বলে বেরিয়ে গেল। পড়ন্ত বিকেলে সূর্যের দীপ্তিময় লাল আভা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই সময় বেশ উপভোগ করে ঈশানী। প্রতিদিন এই সময়টা সে নিজের জন্য বরাদ্দ রাখে। রোজ বিকেলে ছাদে নিরিবিলি পরিবেশে আকাশের দিকে তাকিয়ে থাকা ঈশানীর অন্যতম পছন্দের কাজ। যেখানে আকাশটা হয় তার ডাকবাক্স, আর সে নির্নিমেষ তাকিয়ে অভিযোগ, অভিমান, কষ্ট, ইচ্ছে, আকাঙ্ক্ষা মেলে ধরে আকাশের খোলা ডাকবাক্সে। তখন সে নিজেকে আকাশের এক ছত্র মালিক মনে করে, যেখানে শুধুমাত্র তার আর তার ভাবনার আনাগোনা। তবে আজকে তার প্রতিদিনের সুন্দরতম কাজে ব্যাঘাত ঘটাতে ছাদে প্রবেশ করে আরহান। ঈশানী যখন গভীর মনোযোগ দিয়ে আকাশ দেখায় ব্যস্ত, তখন আরহান ফোনে কথা বলতে বলতে ছাদে ওঠে আসে। মানুষের কথার শব্দে ঈশানীর মনোযোগে ব্যাঘাত ঘটে। সে ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে দেখতে পায় আরহান এসেছে। আরহান ও ছাদে কাউকে দেখতে পেয়ে থেমে যায়। তারপর দুজনের চোখাচোখি হয়ে যায়। ঈশানী চোখ ঘুরিয়ে নেয় এবং ভাবতে থাকে চলে যাবে নাকি থাকবে। তখনই সে ভাবল চলে যাবে। তখনই অনুভব করলো কেউ তার পাশে বসেছে। ঈশানী এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিটের নীরবতা ভেঙে আরহান বলে উঠল, এখানে কি করছো? ঈশানী একটু সময় নিল, তারপর আকাশের দিকে তাকিয়েই বলল, আকাশ দেখছি। আরহানের বোধহয় উত্তরটা পছন্দ হয়নি। নাকমুখ কুঁচকে বললেন, আকাশ দেখার কি আছে? ঈশানী উত্তর করল, আকাশের অসীম ঠিকানায় নিজেকে মেলে ধরা যায়, স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। আরহান তাকালো ঈশানীর দিকে, তারপর আবার জিজ্ঞেস করল, কোন ক্লাসে পড়ো? ঈশানী ছোট্ট করে বলল, ইন্টার 2য় বর্ষ। আরহান বেশ অবাক হলো। এইটুকুন মেয়ে, অথচ আচার আচরণে মনে হবে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। এই বয়সে মেয়েরা সাধারণত চঞ্চল, প্রাণবন্ত, ছুকছুক প্রকৃতির হয়ে থাকে। অথচ এই মেয়ে যেন পানির মতোই ঠান্ডা, নীরব, প্রাণহীন। মাগরিবের আজানের শব্দ কানে ভাসতে আরহান ঈশানীর উদ্দেশ্যে বলল, নিচে গিয়ে মাকে বলবে আমার রুমে 1 কাপ কফি দিতে। ঈশানী ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। আরহান কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নিচে নেমে গেল। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছে। খাবার বেড়ে দিচ্ছেন মিনারা বেগম। মিনারা বেগমের জোরাজোরিতে ঈশানীও খেতে বসেছে, কিন্তু সে খাচ্ছে কম, খাবার নাড়ছে বেশি। সেটা দেখে মিনারা বেগম ধমকে উঠলেন, কি রে ইস্যু, না খাইয়ে এভাবে বসে আছিস কেন? ইস্যু ঢোক গিলল। সে কিছু বলতে চায়, কিন্তু কথা যেন তার গলায় আটকে আছে।
টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে। রেজিস্ট্রেশন ফি দিতে হবে। চাচ্চু হয়তো ভুলে গেছে, না হলে নিজে থেকেই দিয়ে দিত। এদিকে কালকে লাস্ট ডেট জমা দেওয়ার। কিন্তু এটা বলতে ঈশানীর যত অস্বস্তি হচ্ছে। তার মতে তাকে পড়াশোনা করাচ্ছে এই ঢের, সেখানে সে আবার কোন মুখে নিজের প্রয়োজনের কথা বলবে। কিন্তু না বললেই নয়, রেজিস্ট্রেশন ফি না দিলে সে টেস্ট দিতে পারবে না। তবুও বলতেই হবে ভেবে একটা গলা খাকারি দিল। তারপর চাচ্চুকে বললেন, চাচু, আমার টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে। জাহিদ চৌধুরী খেতে খেতেই বললেন, বেশ তো, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও মা। ঈশানী অস্বস্তিতে আরও গাঢ় হয়ে পড়লেন। মিনমিনিয়ে বলল, আসলে চাচু, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট কাল। জাহিদ চৌধুরী খাওয়া থামিয়ে বললেন, সরি ইসুমা, আরহান আসার খুশিতে ভুলে গিয়েছিলাম, তুই চিন্তা করিস না, আমি কালকে গিয়ে দিয়ে আসবো। ইস্যু আবার খাওয়ায় মনোযোগ দিলেন। আরহান এতক্ষণ ইস্যুর আচরণ লক্ষ্য করছিল এবং এই মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটা সত্যি অদ্ভুত। না হলে এই কথা বলতে এত অস্বস্তি লাগার কি আছে। সকাল সকাল খেয়ে কলেজে চলে গেছে। আয়রা চলে গেছে ভার্সিটি এবং জাহিদ চৌধুরী ব্যবসায় চলে গেছেন। বাসায় আছে শুধু মিনারা বেগম এবং আরহান। আরহান যেহেতু কালকেই লন্ডন থেকে এসেছে, তাই কয়েকদিন তার ছুটি রয়েছে। আরহান এসে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে গেছে। সে তার মাকে ভীষণ ভালোবাসে। আর মিনারা বেগমও ছেলে অন্তঃপ্রাণ। কলেজের প্রথম ঘন্টার ক্লাস শেষ। ঈশানী আর তার একমাত্র বেস্ট ফ্রেন্ড মিথিলা গল্প করছে। গল্প বলতে মিথিলা বলে যাচ্ছে আর ঈশানী শুনে যাচ্ছে। মাঝে মাঝে হুঁ হাঁ উত্তর দিচ্ছে। মিথিলা জানে ঈশানীর আচার আচরণের সম্পর্কে। যেখানে মিথিলা সারাক্ষণই কথা বলতে থাকে, সেখানে ঈশানীর মুখ থেকে হুটহাট কথা বের হয়, যেন কথা বললে ট্যাক্স দিতে হবে। তাই হয়তো এদের দুজনের এত মিল। মিথিলা একটু ঈশানীর দিকে চেপে বসল এবং কণ্ঠস্বর নিচু করে বলল, এই তো চাচাতো ভাই দেখতে কেমন রে? বিদেশ থেকে এসেছে, বিদেশিদের মতোই দেখতে হয়েছে নাকি, বল না। ঈশানীর চোখে ভেসে উঠল আরহানের প্রতিচ্ছবি। লম্বায় কত হবে লোকটা? 5 ফুট 11 অথবা 6 ফুট বোধ হয়। গায়ের রং ফর্সা, কপালের সামনে কিছু চুল আসে, কালচে খয়েরি চোখ, সুঠাম দেহ, সব মিলিয়ে তাকে সুদর্শন পুরুষ বলা যায়। কিন্তু ঈশানী এত কিছুর বর্ণনা দিল না, ছোট্ট করে বলল, দেখতে কেমন হবে? সুন্দর। বাঙালি মানুষ, বাঙালি দেখতেই তো সুন্দর হবে। মিথিলা আরও কিছু বলতো, তবে তার আগে ক্লাসে স্যার প্রবেশ করায় তাদের গল্পের এখানেই ব্যাঘাত ঘটে। চৌধুরী বাড়ির গেটে আসতে ঈশানী দেখল আয়রা যেন কাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। আয়রা তখনও ঈশানীকে দেখেনি। সে বিদায় জানিয়ে পিছু ফিরতে ঈশানীকে দেখতে পেয়ে চমকে গেল। ছাপাই গাওয়া কণ্ঠে বলল, আমার বান্ধবী এসেছিল এদিকে একটা কাজে, তাই ওকে বাই দিলাম। ঈশানী ভুরু কুঁচকে একবার তাকালো, তারপর স্বাভাবিকভাবে বলল, ও আচ্ছা, চলো ভেতরে যাই। আয়রা যেন হাঁপ ছেড়ে বাঁচল, হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, চল ভিতরে যাই। বাড়িতে প্রবেশ করতে ড্রয়িং রুমে অনেক মানুষ দেখতে পেল তারা। আয়রা এক দৌড়ে চলে গেল তার মামার পাশে। আরহান এসেছে শুনে আরহান আয়রার মামা মামি এসেছে দেখা করতে। সাথে এসেছে তাদের 2 ছেলে মেয়ে। মেয়েটার নাম রিমি, ঈশানীর সাথে একই ক্লাসে পড়ে। আর ছেলেটার নাম রনি, সে এবার অনার্স ফাইনাল ইয়ারে। আয়রা খুশি হলেও খুশি হতে পারেনি ঈশানী। ঈশানীকে দেখেই রনি একটা গা জ্বালানো হাসি দিল, যেটা দেখে ঈশানী আরও অস্বস্তিতে পড়ল। তারপর ড্রয়িং রুমে উপস্থিত সকলকে সালাম দিয়ে সে দ্রুত প্রস্থান করলো নিজের রুমের উদ্দেশ্যে। ঈশানী নিজের রুমে এসে ব্যাগটা ছুঁড়ে মারে। এই রনি ছেলেটা তাকে ভীষণ জ্বালাচ্ছে, কখনো কল করে, কখনো মেসেজ দিয়ে। ছোটো মার ভাইয়ের ছেলে বলে কাউকে কিছু বলতেও পারছে না। ছোটো মা যদি ভুল বোঝে। বিরক্ত হলো ঈশানী। শরীর খুব ক্লান্ত, গোসল নেওয়া প্রয়োজন। গোসল করার উদ্দেশ্যে চলে যায় ওয়াশরুমে। গোসল শেষে ওয়াশরুম থেকে বের হতে দেখে রনি তারই রুমে, তারই বিছানায় বসে আছে। ঈশানীর যেন মুহূর্তে মেজাজ খিসে গেল। লম্বা শ্বাস নিয়ে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমার রুমে কি করছেন? রনি ঠোঁটে বিশ্রী হাসি দিয়ে এক চোখ টিপে বলে উঠল, এসেছিলাম তো তোমার সাথে গল্প করতে, কিন্তু তুমি যে সিনেমা দেখাবে সেটা তো ভাবিনি ডার্লিং। ঈশানী নিজের দিকে চাইতে লজ্জায় ও রাগে চোখ খিচে নিল।
তার বুকে ওড়না নেই, গোসল করতে যাবে বলে বাইরে রেখে গিয়েছিল। সে দ্রুত গিয়ে ওড়না ভালো মতো শরীরে জড়িয়ে নেয়, কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে ধমকে বলে ওঠে, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, অসভ্য লোক। ঈশানীর কথায় রনি যেন মজা পেল, খ্যাক করে হেসে বলল, অসভ্যতামি করার আগেই অসভ্য উপাধি দিলে সুন্দরী, নট ফেয়ার। এখন তাহলে অসভ্যতামি করেই উপাধিটাকে জাস্টিফাইজ করা উচিত, কি বলো? রনি এক পা দু পা করে আসতে লাগলো ঈশানীর দিকে, মুখে তার সেই বিশ্রী হাসি। এতক্ষণ রুদ্রমূর্তির রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা ঈশানী যেন এবার দমে গেল, বুকে ভয়েরা এসে দানা বাঁধল। সে না চাইতেও কখন যেন পিছনে হাঁটতে শুরু করেছে, পিঠ গিয়ে ঠেকেছে দেয়ালে। ভিতরে ভিতরে ভয় পেলেও উপরে সেটা প্রকাশ না করে ঝাঁঝালো কণ্ঠে আবারও বলল, এগোচ্ছেন কেন এভাবে? বেরিয়ে যেতে বলেছি আমি আপনাকে। রনি একদম ঈশানীর কাছে এসে দাঁড়ালো, গাল বেঁকিয়ে বৃষ্টি হাসি দিয়ে তার এক আঙ্গুল দিয়ে ঈশানীর গাল থেকে স্লাইড করে আঙ্গুল নিচে নামাতে নামাতে বলল, অসভ্যতামি করছি সুন্দরী। ঈশানী চোখ খিচিয়ে বন্ধ করে নিল এবং তৎক্ষণাৎ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রনির গালে একটি চড় বসালো। রাগে লাল হয়ে যাওয়া চোখ এবং নাকের পাটা ফুলিয়ে মৃদু চিল্লিয়ে বলে উঠল, এক্ষুনি বেরিয়ে যান রুম থেকে, না হলে আমি চাচুকে ডাকবো কিন্তু। রনি যেন কল্পনাও করতে পারেনি ঈশানী এমন কাজ করবে। এতদিন জেনে এসেছে ঈশানী ঠান্ডা স্বভাবের নীরব সহজ সরল মেয়ে, যে কিনা সাত চড়েও কোনো রাগ করে না। ঈশানীর থেকে থাপ্পড় খেয়ে রনি আরও ফুঁসে উঠল। ঈশানীর গলা চেপে ধরে হিসিয়ে বলল, চালচুলোহিত আশ্রয়িতা মেয়ের এত সাহস আমার গায়ে হাত তোলা, রনি শিকদারের গায়ে? এর ফল তোমায় ভোগ করতে হবে, ভয়ঙ্করভাবে ভোগ করতে হবে। বলে ঈশানীর গলা ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে চলে যায়। তখন ঈশানীর গলা চেপে ধরায় গলাটা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। গলা ছেড়ে দিতে যেন দেহে প্রাণ আসে। ডুকরে কেঁদে ওঠে ঈশানী। কেন তার জীবনটা এমন? আজ যদি তার বাবা মা বেঁচে থাকতো, কেউ তার দিকে কুদৃষ্টি দিতে পারত? কেউ এভাবে গায়ে হাত দিতে পারত? নিশ্চয় পারত না। তার বাবা মা সেই হাত গড়িয়ে দিত, কিন্তু তার তো কেউ নেই। তাই তো তার জীবন এরকম। সে কাঁদতে কাঁদতে রুমের দরজা আটকে দিল। তারপর আয়নার সামনে দাঁড়াতেই গলায় আঙ্গুলের ছাপ দেখতে পেল। ফর্সা শরীরে আঙ্গুলের ছাপ যেন টকটকে লাল হয়ে ফুটে উঠেছে। ঈশানী আবারও ডুকরে কেঁদে উঠল। কাকে বলবে এসব সে? কেউ কি বিশ্বাস করবে? সমাজে সব দোষ মেয়েদেরই হয়। ঈশানী আর রুম থেকে বের হয়নি। আয়রা ডিমি ডাকতে এসেছিল ওকে। মাথা ব্যথার বাহানায় নিচে যায়নি সে। সারা সন্ধ্যা দরজা আটকে নিজের রুমেই শুয়েছিল সে। নিচে ড্রয়িং রুমে আরহান বসে ফোন টিপছে। এসব ফ্যামিলি গ্যাদারিং তার মোটেও পছন্দ না। শুধুমাত্র মায়ের কথা রাখতে বসেছে সে। তার মামা তাকে প্রশ্ন করলো, টুকটাক উত্তর দিচ্ছে মাঝে। দূর থেকে আরহানের প্রতিটি অঙ্গভঙ্গি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে রিমি। ছোটবেলা থেকে সে তার আরহান ভাইয়ের প্রতি দুর্বল। এরকম সুদর্শন পুরুষ চোখের সামনে থাকলে প্রেমে না পড়ে থাকা যায়? যায় না তো। তাই তো রিমিও পারেনি। আরহান যখন বিদেশে ছিল তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে ফলো করেছে, অগণিত মেসেজ পাঠিয়েছে। আরহান এত মেসেজের ভিড়ে দু একটা মেসেজের উত্তর দিত, তবুও হাল ছাড়েনি রিমা। রিমা আরহানের দিকে এগিয়ে গেল এবং তার পাশে শরীর ঘেঁষে বসে পড়ল। কণ্ঠ নামিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করলো, আরহান ভাই, আপনি কি আবার চলে যাবেন লন্ডনে? আরহান ভুরু কুঁচকে তাকালো রিমির পানে, খানিক ধমকে বলে উঠল, সরে বসো রিমি, এরকম ঘেঁষাঘেঁষি আমার পছন্দ না। রিমির যেন অন্তরাত্মা কেঁপে উঠল। তড়িৎ বেগে সে সেখান থেকে উঠে মায়ের কাছে চলে গেল। আরহান কপালে ভাঁজ ফেলে মাকে বলে উপরে চলে গেল। রাতে খাবার খেয়ে মামা মামিও চলে গেল। ঈশানীর সময় কাটছে ভীষণ ব্যস্ততায়। তার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। সে পড়াশোনায় ভীষণ ভালো। তার জীবনে একমাত্র লক্ষ্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, যাতে কারোর উপর নির্ভরশীল না হতে হয়। তাই সে সবসময় ভালোভাবে পড়াশোনা করছে এবং আশানুরূপ ফলাফল করে এসেছে। আজ পরীক্ষা দিয়ে বিকেলে বাসায় এসে দেখতে পায় ড্রয়িং রুমে মোটামুটি হই হুল্লোড় পড়েছে। কাজের লোক ড্রয়িং রুম পরিষ্কার করে নতুন টেবিল ম্যাট, সোফা কভার সহ সব পরিবর্তন করছে। ঈশানী সোজা রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখতে পায় তার ছোটো মা রান্নায় ব্যস্ত। ঈশানী পাশে গিয়েই দাঁড়াতেই মিনারা বেগম মিষ্টি করে হেসে বললেন, এসে গেছিস? পরীক্ষা কেমন হয়েছে? ফ্রেশ হয়ে খেতে আয়। ঈশানী মৃদু কণ্ঠে বলল, পরীক্ষা ভালো হয়েছে। আজ কি বাসায় কিছু আছে ছোট মা? এত আয়োজন কিসের?
মিনারা বেগম হাতের কাজ করতে করতে ব্যস্ত কণ্ঠে বললেন, আরে বলিস না, আজ সকালেই তোর চাচ্চু হুট করে বলল আরও কে দেখতে আসবে, ব্যবস্থা করতে। এরকম এদিনেই বললেই কি হয় বল? বাড়িতে মানুষ আসলে কত কাজ, এই লোক কি আর সেটা বুঝে? উনি তো অর্ডার করেই খালাস। ঈশানী ভীষণ খুশি হলো, তার আর উপর বিয়ে হবে, নিশ্চয় এটা খুশির সংবাদ। ঈশানী খুশি হয়ে বলল, আর আপু এসেছে? আপু জানে এ ব্যাপারে? মিনারা বেগম এক পর্যায়ে হাতের কাজ স্থগিত রাখলেন, তারপর মলিন কণ্ঠে বললেন, মেয়েটা শুনেছে থেকেই রেগে আছে, এক দফা কেঁদেও ভাসিয়েছে। সে এখন বিয়ে করবে না। এদিকে তোর চাচ্চুও তো সোনার মানুষ নয়, তুই গিয়ে দেখ তো মেয়েটা কি করছে। মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তৈরি করে দে তো মা। ঈশানীর কিছুটা মন খারাপ হলো। কি দরকার আপুকে জোর করার? আপুর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হলে কি আপু খুশি হবে কখনো? কিন্তু মুখে কিছু বলল না। ছোট মার কথা শুনে ছুটে আরিয়ার রুমে চলে গেল। আরিয়া কাঁদছে আর ফোনে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। ঈশানী যেতে ফোন রেখে দিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, আমি এই বিয়ে করতে চাই না ইস্যু, কিছু একটা কর প্লিজ। বাইরে আকাশ মেঘলা, আকাশে কালো মেঘেরা ভিড় জমিয়েছে। দেখেই মনে হচ্ছে যে কোনো সময় তারা দলবল নিয়ে ঝমঝমিয়ে নামবে। বাইরের কালো মেঘের মতো ঈশানীর মনেও মেঘেরা ভিড় জমিয়েছে। আয়রা কাঁদতে কাঁদতে জানিয়েছে তারই ভার্সিটির প্রফেসরের সাথে গভীর প্রণয় রয়েছে তার, যার জন্য বদ্ধ উন্মাদ আয়রা। সব কিছু তাদের মধ্যে ভালোই চলছিল। হুট করে আজকে আয়রার দেখতে আসবে সেটা ক্ষুণাক্ষরেও টের পায়নি সে। ভার্সিটি থেকে আসতে মায়ের থেকে বিয়ের কথা শুনতেই এক দফা চিল্লিয়ে মায়ের সাথে কোনো কাজ হয়নি তাতে। মা স্পষ্ট জানিয়ে দিয়েছে তার বাবা কথা দিয়ে রেখেছে, সেটা এখন নড়চড় করার অসম্ভব। আয়রা কোনো উপায় না পেয়ে যখন জ্ঞানশূন্য অস্থির হয়ে পড়ে, তখনই ফোন লাগায় তার প্রেমিক পুরুষকে, তার একমাত্র ভরসার স্থল। কিন্তু হায়, তার প্রেমিক পুরুষ যে তাকে উপেক্ষা করেছে, মুখের উপর কল কেটে দিয়েছে। কল কাটার পূর্বে অত্যন্ত রুক্ষ কণ্ঠে জানিয়ে দিয়েছে তাকে বিয়ে করে নিতে। তারপর পরই ফোন বন্ধ। প্রেমিক পুরুষের এই উপেক্ষা, রূপ পরিবর্তন মোটেও মেনে নিতে পারছে না আয়রা। কি করে পারল সে এভাবে মুখ ফিরিয়ে নিতে? এতদিন কি তবে লোকটা তার সাথে নাটক করেছে? এত ভালোবাসা, এত যত্ন, এত পাগলামি, এগুলো সবই কি তার নাটক? না, আয়রা আর ভাবতে পারছে না। বুকের মধ্যে যেন কেউ সুচ দিয়ে ফুটো করে দিচ্ছে, ভেঙে টুকরো টুকরো করে ফেলছে তার হৃদয়। বুক চিরে আর্তনাদ আসছে, কি করবে ভেবে পাচ্ছে না। এসব কথা ঈশানীকে বলছে আর পাগলের মতো কান্না করে যাচ্ছে। ঈশানী নিজেও ভেবে পাচ্ছে না কি করে আয়রাকে শান্ত করবে। কিন্তু আয়রার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। আয়রার সাথে সেও কেঁদেছে। ঈশানীর মনে প্রশ্ন জাগে, লোকটা কি আদৌ তার আপুকে ভালোবেসেছিল? দুজন যখন কাঁদতে ব্যস্ত তখন নিচ থেকে কথা বলার শব্দ এলো। আয়রা আরও করুণ স্বরে কেঁদে উঠল। ঈশানীর দিকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, ঈশ্বরে, আমি এখন কি করব? আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে শুধু ইয়াসিনের বসবাস। আমি কি করে অন্য লোকের সামনে যাব নিজেকে প্রদর্শন করতে? যেই স্বার্থপর লোকের কাছে আমি নিজের সকল অনুভূতি উজাড় করে দিয়েছি, সেই লোকটা আমার পাশে নেই। আমার তো মরে যেতে ইচ্ছে করছে। কি করব আমি ইস্যু? আয়রার কণ্ঠ অনেক করুণ শোনালো। আয়রার কথা শুনে ঈশানীর ভিতরে কেঁদে উঠল। সে আয়রাকে জড়িয়ে ধরে মিইয়ে যাওয়া কণ্ঠে বলল, আপু এইভাবে বলো না প্লিজ। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। তুমি দয়া করে আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো। আরও কিছু বলার আগে রুমে প্রবেশ করলেন মিনারা বেগম। সে রুমে ঢুকতে ঢুকতে তাড়া দিয়ে বললেন, কি রে আরু, এখনো রেডি? আর কিছুই বললেন না, মূলত বলতে পারলেন। আরিয়া কাঁদতে কাঁদতে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছে। মেয়ের এহেন করুণ দশা দেখে উনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। মৃদু কণ্ঠে বোঝানোর মতো করে বললেন, এভাবে কেন কাঁদছিস মা? দেখতে আসলে কি বিয়ে হলো বল? কেঁদে কেঁদে নিজের কি হাল বানিয়েছিস দেখ তো। মনে হচ্ছে আজই তোর বিয়ে। আরিয়া ফুপিয়ে কেঁদে উঠল এবং মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি যাব না নিচে। আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? মিনারা বেগম ফিসেল হেসে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগল মেয়ে, সন্তান কখনো মায়েদের কাছে বেশি হয় নাকি?
কিন্তু মেয়ে হয়ে জন্মেছিস, পরের বাড়ির যেতে হবে আজ বা কাল। তাছাড়া বাবার উপর কি তোর ভরসা নেই? আরিয়া আর কিছু বলতেই পারল না। কী বা বলবে সে, যার জন্য সে এত কষ্ট পাচ্ছে, ভিতরটা মুচড়ে উঠছে, হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। সেই পাষাণ নির্দয় লোকটা তো তাকে অগ্রাহ্য করলো। কোন মুখে সে কাউকে কিছু বলবে? আর মিনারা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বুঝিয়ে বললেন অনেক কথা। তারপর ঈশানীর উদ্দেশ্যে বললেন, আরুকে তৈরি করে নিচে নিয়ে আয়, তারা এসেছে অনেকক্ষণ। ঈশানী শুধু ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে। তারপর আয়রাকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। বিস্তৃত ড্রয়িং রুমে সজ্জিত আছে একটি বড় ঘিয়া কালার সোফা সেট, তারই কোণা ঘেঁষে রাখা হয়েছে আর একটি ডাবল সিটের সোফা এবং তারই বিপরীতে সিঙ্গেল সোফা। সামনে রয়েছে টি টেবিল, যা এখন বিভিন্ন প্রকার নাস্তা, মিষ্টি, ফলমূল দিয়ে ভর্তি। ছেলের বাড়ি থেকে ছেলে আর তার বাবা মা এসেছে। ছেলের মা বসেছে সামনের সোফায়, তাদের পাশের সোফায় বসেছেন জাহিদ চৌধুরী এবং তারই পাশে বসেছে আরহান। তাদের বিপরীতের পাশে সোফায় বসেছে ছেলে। বোনকে দেখতে এসেছে বলে দ্রুত আরহানকে ডেকে পাঠিয়েছে জাহিদ চৌধুরী। আরহান যখন বাসায় আসে তখন বাইরে মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টির ঝাপ একটু কমে এসেছে। বড়রা তখন কথা বলায় ব্যস্ত। এরই মধ্যে আয়রাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ঈশানী। আয়রা গায়ে বেগুনি কালার জামদানি শাড়ি জড়ানো, গলায় ছোট্ট একটা হার আর কানে ছোট্ট দুল। মুখে কোনো প্রসাধনীর প্রলেপ নেই, একদম সাদামাটাভাবে পাত্রপক্ষের সামনে এসেছে সে। ড্রয়িং রুমে এসে সালাম দিতেই ছেলের মা উঠে আসলেন। সালামের উত্তর নিয়ে তাকে নিজের পাশেই বসিয়ে দেয়। থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে বলে মাশাআল্লাহ। ঈশানী মুখ নিচু করে রেখেছে, এদিকে তার মন নেই, কিন্তু সে যদি একটু তাকাতো তাহলে দেখতে পেত দুটো তৃষ্ণার্ত চোখ তাকে কত মায়াভরা দৃষ্টিতে দেখছে, যেন কত বছর তৃষ্ণা মিটাচ্ছে তারা। ঈশানীর মলিন মুখ দেখে ধক করে উঠল তার হৃদয়। ঈশানী তখনও মাথা নিচু, চোখে পানি টলমল করছে, যখন তখন বের হয়ে যাবে বোধহয়। সামনে থাকা যুবকটি এবার গলা খাকারি দিল, তবুও আয়রা মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়। চাতক পাখির মতো চেয়ে থাকে আয়রার পানে। মা হয়তো ছেলের মনোভাব বুঝতে পারলেন, তাই আয়রার পাশে থাকা ভদ্র মহিলা বলে, আয়রা মা, বাবুকে এই জুসটা দাও তো। আয়রা বিপাকে পড়ে, বাবুটা আবার কে? এখানে জিজ্ঞাসু দৃষ্টিতে ভদ্র মহিলার পানে চাইতে উনি ইশারায় ডান দিকে ইশারা করলেন। আয়রা রয়ে শয়ে জুসের গিলাস হাতে নিয়ে ডান দিকে ঘুরতে মুহূর্তে জুসের গিলাস হাত থেকে পড়ে যায়। সেই সাথে ডুকরে কেঁদে ওঠে আরিয়া। এই তো তার প্রণয় কুমার, কি সুন্দর ফলমল পোশাক পরে তারই বাড়িতে বসে বসে শরবত খাচ্ছে। আয়রার কান্না দেখে জাহিদ চৌধুরী আর আরহান ব্যস্ত হয়ে পড়ে। মিনারাও হকচকিয়ে যায়। ঈশানীও অবাক হয়, কিন্তু সবাই অবাক করে দিয়ে আয়রা গিয়ে হামলে পড়ে তার প্রেমিক পুরুষের বুকে। কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে বলে ওঠে, তুমি এত পাষাণ হলে কিভাবে? জানো, আমার নিঃশ্বাস আটকে ছিল, যে কোনো সময় ত্যাগ করে হয়তো আমি মরেই যেতাম। ইয়াসিন আয়রাকে আর একটু আগলে নেয়, মুহূর্তে আবার হাতের বাঁধন আগলা করে আয়রার মাথার ঘোমটাটা টেনে দিতে দিতে বলে, এরকম কথা বলে না। কি অবস্থা করেছো নিজের? তোমার বিয়ে অন্য কোথাও হতে দেবো এটা তুমি ভাবলে কিভাবে? সবটাই আমার প্ল্যান ছিল, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি এরকম হয়ে যাবে ভাবিনি। প্লিজ ক্ষমা করে দাও, এখন স্বাভাবিক হও, সবাই দেখছে প্লিজ। আয়রা যেন মাত্রই বোধ বুদ্ধি এলো। রুমে তার বাবা, ভাই, মা সকলেই উপস্থিত। কি করে সে এরকম নির্লজ্জ হলো? ভালোবাসা হারিয়ে ফেলার ভয় তাকে গ্রাস করে ফেলেছিল, কাবু করে ফেলেছিল ভিতরের সত্তা। তাই তো ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে বোধ বুদ্ধি সব যেন পালিয়ে গিয়েছিল। সে দূরে সরে আসলো, মাথা নিচু করে রইল। আরহান ভুরু কুঁচকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, তোমরা একে অপরকে চেনো? আয়রা কিছু বলতে পারলো। ইয়াসিন গুছিয়ে শর্টকাটে জানালো সে আয়রাকে পছন্দ করে। বাসা থেকে বিয়ের কথা জানালে সে তার পরিবারকে আয়রার কথা জানায়। তার পরিবার হাসি মুখেই মেনে নেয়, একমাত্র ছেলের পছন্দ বলে কথা। ব্যস্ত হয়ে পড়ে মেয়ের বাসায় প্রস্তাব পাঠানোর জন্য। ভাগ্যক্রমে জাহিদ চৌধুরী এবং ইয়াসিনের বাবা মির্জা খালেক একে অপরের পূর্ব পরিচিত, তাই সহজেই প্রস্তাব দিয়ে ফেলেন। আর পরিচিত বলে জাহিদ চৌধুরীও না করতে পারেনি। এসব কিছু এতই দ্রুত ঘটে যায় যে ইয়াসিন আয়রাকে কিছু জানানোর সুযোগ পায়নি। যখন পেয়েছে ইচ্ছে করে আয়রাকে জানায়নি, উল্টো আয়রার বিয়ের কথা বলে এড়িয়ে গেছে। কিন্তু মেয়েটা যে নিজের এমন বিধ্বস্ত অবস্থা করবে সেটা ইয়াসিন কল্পনাও করতে পারেনি।
প্রিয়তমার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে গেছে। এই মিষ্টি ফুলটাকে তার চাই। সব শুনে জাহিদ চৌধুরী বিয়েতে মত দিলেন। ছেলের পরিবার ভালো, তার উপর ছেলে মেয়ে দুজনকে পছন্দ করে। মাঝে সে ভিলেন সেজে কি করবে? আরহান ইয়াসিনকে আগে থেকে টুকটাক চিনে। আরহানের জুনিয়র ছিল ইয়াসিন। সে জানে ছেলেটি ভালো এবং সুযোগ্য। তার চেয়ে বড় কথা, তার বোন এই ছেলেকে ভালোবাসে। নিশ্চয় তার বোন সুখে থাকবে এখানে, তাই তারাও কোনো আপত্তি ছিল না। কিন্তু সবাইকে চমকে দিয়ে বেঁকে বসলো আয়রা নিজে।